আমাদেরকে নিয়ে তো কেউ ভাবেই না, কোনো পার্টিই ভাবে না। কেউ ভোটারের দাড়ি কামিয়ে দিলেন, কেউ বা শটান হেসেলে ঢুকে বেলে দিলেন রুটি। কিন্তু আজও কি ব্রাত্য থেকে গেল রামধনু রং মাখা সেই মানুষগুলো? পশ্চিমবঙ্গে ভোট আসে, ভোট যায়, কিন্তু তাদের কথা উঁচু গলায় বলতে আজও কি ইতস্তত করেন রাজনীতিকরা? ঠান্ডায় গরমে সব মিলিয়ে বঙ্গে রাজনীতির হাওয়া বেশ খেলা করলো, কিন্তু LGBTQA+ মানুষদের নিয়ে বঙ্গ রাজনীতির অসহ্য কি এখনো কাটলো না? শান আর দেবাংশী, রূপান্তরিত পুরুষ আর নারী, ভালোবেসে কাঠছড়া বেঁধেছেন। ট্রান্সজেন্ডার যুবক যুবতীদের নিয়ে কাজ করছেন। দুজনেই নিয়ম করে ভোট দেন, কিন্তু রাজনীতিকদের থেকে খুব একটা আশা রাখেন না। এই সমস্ত রাজনৈতিক দল অনেকটা এটা মানে দেখায় বা চেষ্টা করে দেখানোর বা বোঝানোর যে তারা অবশ্যই আমাদের পাশে আছে এবং তারা আমাদের জন্য করছে। বিষয়টা রাজনৈতিক দলই বাইরে থেকে পাশে থাকা এবং রাজনৈতিক দলের ভিতরে যখন আমাদের কোনো মানুষ প্রতিনিধি হিসাবে কাজ করছে। আমি এরকম অনেক ট্রান্স ব্যক্তিদের সাথে মিশেছি বা দেখেছি, তারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলে তারা আছে, কিন্তু তারা তাদের পরিচয় গোপন রেখেছে। এটা তাদের ভয় যে তারা যদি তাদের পরিচয় বলে দেন, তারা হয়তো কোনোদিনও দলে সিট পাবে না বা দল থেকে কোথাও গিয়ে একটা দলে সেই অ্যাক্টিভিটিটা রাখতে পারবে না, সবাই একটা ভুরু কুঁচকে দেখবে। তো এই জায়গাটা কাজ করেই সব সময়। রাজনৈতিক দলের মধ্যে যদি কমিউনিটি রিপ্রেজেন্টেশন না থাকে, তাহলে কোনোভাবেই এই কমিউনিটির ডেভেলপমেন্ট সম্ভব নয়। তাই আমাদের প্রতিনিধিটা কোনো দলে না থাকা এবং এই জায়গাটা আমাদের সবথেকে বড় লস এবং ক্ষোভ, যে এই জায়গাটা আমরা এখন অবধি ক্রিয়েট করতে পারলাম না। নির্বাচন কমিশন তৃতীয় লিঙ্গের ভোটারদের জন্য আলাদা ভোটার পরিচয়পত্রের ব্যবস্থা করেছে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব আরও বেশি মানুষকে নিজের সঙ্গে জুড়ে নিতে চেয়েছে, কিন্তু তাতে কি সব সমস্যা মিটে গিয়েছে? আমরা যেহেতু হিজড়ে প্রফেশনের মধ্যে রয়েছি, আমরা তো পাড়াতে পাড়াতে কি খবর নি, কার ঘরে বাচ্চা হলো রে, কার ঘরে বিয়ে হলো রে। হ্যাঁ, আর আমাদের পাড়াটা খুব ভাগ করা থাকে, মানে আমার এই গুরু একটা বিশেষ জায়গার কিন্তু মালিক, তার বাইরে কিন্তু আমরা যেতে পারি না। তো তখন দেখি একটা ছোট মিছিল, মানে এরকম প্রসেশন যাচ্ছে, যেখানে সিপিএম এর প্রসেশন। তো সেখানে কোনো নেত্রী, হয়তো উনি হচ্ছেন হবু বিধায়ক হয়তো, তো তিনিও যাচ্ছেন। তো তিনি থমকে পড়ে আমাদের দেখলেন, দেখে আমাদের বললেন যে তোমরা কি আমাদের ভোটের জন্য কিছু চিন্তা ভাবনা করছো? তো এইসব জিজ্ঞেস করে বললো, সত্যি তো এই যে ট্রান্সজেন্ডার বিলটা এরকমভাবে অ্যাক্ট করে দিল হুট করে, সেটা কি বিচ্ছিরি হলে বলো তো? তো সেটা এখন তিনি আমাদের হঠাৎ করে দেখলেন, আর উনি ভোট প্রার্থী আমাদের কাছ থেকে বললেন। কিন্তু এই ভদ্রমহিলাকে আমরা কোনোদিনই দেখিনি আমাদের কাছে এসে এর আগে বলতে যে ট্রান্সজেন্ডার বিলটা তোমাদের জন্য আমার কাছে খুব বিচ্ছিরি একটা জিনিস, এটা অমানবিক। হ্যাঁ, এখানে আমরাও কিন্তু কথাটা যতখানি পারি পার্লামেন্টে পৌঁছে দেব। এটা তো আগে কেউ বলেনি, উনিও বলেননি, আর কেউও বলেন। আজকে ভোটের সময় ওনারা এতগুলো কথা বলছেন, ভোটটা পেরিয়ে গেলে আবার আমরা যেই থিমেরে সেই থিমেরই থেকে যাচ্ছি। কোনো পলিটিক্যাল নেতা এসেছে? না, কেউ আসে না আমাদের কাছে, কেউ না, না কেউ আসে। সাধারণ মানুষ যেরকম লাইন দিয়ে রোদে জ্বলে পুরো ভোট দিচ্ছে, আমরা কিন্তু সেরকমই দিচ্ছি, কিন্তু সরকার তো আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা এখনো আসেনি, আসবে কিনা সেটাও বলতে পারছি না। সমপ্রেমের সম্পর্কের অধিকার নিয়ে অনেকদিন ধরেই সরব তথ্যচিত্র নির্মাতা দেবলীনা। ধারাবাহিকভাবে সিনেমাকে ব্যবহার করে এসেছেন তার লিঙ্গ রাজনীতির ক্যানভাস হিসাবে। ৩৭৭ ধারার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ট্রান্সজেন্ডার আইনের সংশোধনীর বিরুদ্ধেও রাস্তায় নেমেছেন। রাজনৈতিক দলগুলি, এটা আমি বলবো, যারা প্রাণ, যারা প্রান্তে থাকা মানুষেরা, তাদেরকে নিয়ে ভোটের সময় বিশেষভাবে তারা রাজনীতি করেন, কিন্তু ভোট পেরিয়ে গেলে তারা শুধু কুয়ার সম্প্রদায়ের কথা আমি বলবো না, বাকি সকল প্রান্ত মানুষদের নিয়ে কতটা ভাবে এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তার সঙ্গে এটাও বলবো যে 2024 সালের লোকসভা নির্বাচনের সময় কিন্তু
কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, তারা কিন্তু একটা জায়গা দিয়েছিলেন তাদের ইশতেহারে। আমি বলবো এই যে ইশতেহারে জায়গা পাওয়া, এটাও কিন্তু একটা প্রোগ্রেসিভ শিফট। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর যদিও তারা ক্ষমতায় আসেননি, কিন্তু তারা কি বজায় রেখেছেন সেই যাত্রাটা? তারা কি যোগাযোগ রেখেছেন? তারা কি ভাবনা চিন্তা করেছেন? তারা কি সরব হয়েছেন? সেটা কিন্তু সেইভাবে আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা এটাও চাইবো না যে ইশতেহারে আমি উল্লেখ করলাম কিন্তু তারপর ইশতেহারের ফুটনোট হয়ে রয়ে গেলাম। এটাও আসলে আমাদের ভাবনায় থাকা উচিত। ধরুন আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে নিয়ে কি করা হবে আলোচনা হচ্ছে, আমি কে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে কিভাবে রাষ্ট্র ট্রিট করবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। একটা ঘরের মধ্যে আমি যদি সেটাকে ধরুন পার্লামেন্ট ভাবি, বিধানসভা লোকসভা ভাবি, কিন্তু আমি বসে আছি ঘরটার বাইরে, আমি অপেক্ষা করছি যে ওরা আমাকে নিয়ে যে আলোচনাটা করছে ঘরের বাইরে এসে ওরা আমাকে কি বলবে, অধীর আগ্রহে আশঙ্কায় আমি অপেক্ষা করছি। এটাই তো হচ্ছে প্রতিবার, তাই না? সুতরাং এই দৃশ্যমানতাটা বাড়াতে হবে এবং আমাদেরকে আরো আসতে হবে যেখানে এই পলিসি লেভেলে, পলিসি মেকিং যখন হচ্ছে এই লেভেলে কিন্তু আমাদের প্রতিনিধিত্বটা হওয়া প্রচন্ডভাবে জরুরি। নির্বাচন কমিশনের তথ্য বলছে 2024 সালের লোকসভা নির্বাচনে সারা দেশে নথিভুক্ত তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 48,000-এর বেশি। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1257 জন। তবে এরকম বহু ট্রান্সজেন্ডার মানুষ রয়েছেন যারা ভোটার কার্ডে নিজেদের তৃতীয় লিঙ্গ বলে চিহ্নিত করেননি। সংখ্যায় কম বলেই কি ভোটের রাজনীতিতে অবহেলিত? 2011 সালে আমাদের শেষ জনগণনা হয়েছিল। তখন আমি যদি ট্রান্স কমিউনিটি, হিজড়া কমিউনিটির কথা বলি, তখন একটা 1,05,000-এর মতো মানুষ সেই গণনায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারপর 2018 সালে যখন সুপ্রিম কোর্ট সেই ঐতিহাসিক রায় দিলেন 6 সেপ্টেম্বরে, তখন তারা বলেছিলেন যে মোটের ওপর 8% মানুষ কুয়ার কমিউনিটি, অর্থাৎ আমি ধরতে পারি 10 কোটি মতো মানুষ ঘোষিত। সুতরাং এটাও আর কি নথিভুক্ত বা যারা ঘোষিত 10 কোটির মতো মানুষ হচ্ছে কুয়ার কমিউনিটির মানুষ। তো এক হিসেবে দেখতে গেলে সংখ্যাটা কিন্তু কম নয়, তবুও আমাদের আবারও সেই মিনিস্কিউল বলেছিলেন একজন, সেইটার মধ্যে আমাদের পড়তে হয়। নির্বাচনের ঠিক আগে তৃতীয় লিঙ্গের মানুষ সহ LGBTQA+ কমিউনিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছিলেন তরুণ বাম প্রার্থী দীপশিতা ধর। ব্যক্তিগত উদ্যোগ নাকি দলের নির্দেশ? বলে তৃণমূল বিজেপি দুজনেই যত লিপ সার্ভিস করে ততটা আসলে প্রকৃতপক্ষে করে না, এবং বিজেপির তো এটা এজেন্ডা। বিজেপি তো যে কোনো প্রান্তিক মানুষকে আরো বেশি প্রান্তিক করতে চান, তৃণমূলের সেই এজেন্ডা না। কিন্তু তারা যেহেতু এমন কোনো কিছু যাদেরকে তারা টাকা কামাতে পারেন না, তাতে তারা ইন্টারেস্ট না। থ্যাঙ্কফুলি এখনো অব্দি আমার পার্টির পক্ষ থেকে কখনো এই বিষয়ে কোনো বাধাপ্রাপ্তি, কোনো ধরনের নাক সিটকানো আমি পাইনি। বড় দিল্লিতে যখন ছিলাম, কমরেড বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি, they were more than happy and helpful in organizing everything. কেন্দ্রের বিজেপি সরকার সমপ্রেমে বিবাহের অধিকারের বিরোধিতা করেছে সুপ্রিম কোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্টের অন্য একটি মামলাতে সওয়াল করতে গিয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল শীর্ষ আদালতের দেওয়া পুরনো রায়, যেখানে সমপ্রেমকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠছে, বিজেপি ক্ষমতায় এলে LGBTQA+ কমিউনিটির জন্য আদৌ কি কিছু ভাববেন? দেখুন, এটা একটা ন্যারেটিভ ছড়ানো হয় বিজেপির বিরুদ্ধে, কিন্তু 377 যেটা যারা LGBTQ+ যারা রয়েছেন তাদের বিশেষভাবে ক্ষমতায়ন এই এনডিএ সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকারই করেছে। সুতরাং এই যে একটা ছড়িয়ে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি তারা LGBTQদের পাশে নেই, এটা সম্পূর্ণ মিথ্যে। শুধুমাত্র মুখে বলা আর কাজে করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
যে কাজে করার বিষয়টাই আমরা বিশ্বাসী এবং সেটাই করেছি। বলে না এই অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড, আমরা কাজে করে দেখিয়েছি। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যারা এলজিবিটিকিউ কমিউনিটিকে প্রমোট করেছে, রাজ্যসভায় পাঠিয়েছে। আমাদের কলকাতা পুরসভার আমি একজন প্রতিনিধি, কলকাতা পুরসভায় এখন যে পে অ্যান্ড ইউজ টয়লেট তৈরি হচ্ছে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলার সাথে সাথে থার্ড জেন্ডারের কথাও চিন্তা ভাবনার মধ্যে আসছে। সদ্যই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হয়েছেন রব জেটেন। তিনি ঘোষিত সমপ্রেমী। হকি তারকা নিকোলাস কিনানের সঙ্গে তার চুম্বন নিয়ে কম বিতর্ক হয়নি, যদিও সেই ঘটনা তার রাজনৈতিক কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। অন্যদিকে নেপালের সংসদে জায়গা করে নিয়েছিলেন রূপান্তরিত নারী ভূমিকা শ্রেষ্ঠা। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটেলও ঘোষিত সমপ্রেমী। এদেশের ভোট রাজনীতিতে এখনো পর্যন্ত সে ধরনের নজির নেই। সেই ভোট কবে আসবে যেখানে ব্রাত্য থাকবেন না এলজিবিটিকিউ মানুষরা?